নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওর টপিকটা কি, আজ রবিবার, কাল থেকে যে শেয়ার মার্কেট সেটা আবার ওপেন হতে চলেছে। তো সামনের সপ্তাহে কোন কোন ইম্পর্টেন্ট ডেটাগুলো রয়েছে বা ইভেন্টগুলো রয়েছে যেইগুলো মার্কেটকে মুভ দিতে পারে, সেইগুলো নিয়েই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে চলুন দেখে নিই এই সপ্তাহে বাজারে কি কোনো ছুটি রয়েছে। তো যদি কথা বলি, গত সপ্তাহে যেটা গেল, এই যে 15 তারিখটা, এটাই মহারাষ্ট্র ইলেকশনের জন্য ছুটি ছিল। এর পরের ছুটি কবে রয়েছে? এই 26শে জানুয়ারি। আর এটা কিবারে পড়ছে? সোমবারে পড়ছে। মানে এটা তো এই সপ্তাহে নয়, কিন্তু পরের সপ্তাহের প্রথম দিনেই এটা পড়ছে। মানে আমাদের মার্কেট শুক্রবারে বন্ধ হয়ে যাবে, তারপরে টানা 3 দিন কিন্তু ছুটি, এই শনিবার, রবিবার এবং তার সঙ্গে সঙ্গে সোমবার। তো এই সপ্তাহ শেষ হয়ে যাওয়ার পরে মার্কেট সরাসরি ভাবে মঙ্গলবার দিন ওপেন হবে। তো অনেকটাই লম্বা ছুটি কিন্তু এই সপ্তাহে মার্কেট দিচ্ছে। তবে এই সপ্তাহে যেমন টানা 3 দিন ছুটি দিচ্ছে, তেমনই তার পরের সপ্তাহে রবিবার দিন বাজেট আছে এবং এই বাজেটের কারণে মার্কেট কিন্তু খোলা থাকবে। এরপরে যদি নিফটি ফিফটির কথা বলি, গত সপ্তাহে কেমন পারফর্ম করেছে যদি 5 দিনে দেখেন, এই 0.1% প্রায় কাছাকাছি বেড়েছে। তারই সঙ্গে সঙ্গে এই বিএসসি সেন্সেক্স এটা 0.5% কাছাকাছি বেড়েছে। এবং এই দুটো ইন্ডেক্সে খুব বড় মুভ না এলেও ব্যাংকিং যে ইন্ডেক্স রয়েছে আমাদের এই নিফটি ব্যাংক, এখানে খুবই ভালো পারফরমেন্স দেখা গেছে। যদি দেখেন প্রায় কিন্তু 0.2% কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। এবং ব্যাংকিং ক্ষেত্রের অনেক কোম্পানি ভালো পারফর্ম করেও দিয়েছে। এবং আগামী 1 থেকে 1.5 বছর এই যে ব্যাংকিং কোম্পানিগুলো, সেইগুলো কিন্তু আউট পারফর্ম করতে পারে। আর এই আমেরিকান মার্কেটের পারফরমেন্স কেমন ছিল যদি এই ডাউ জোন্সের কথা বলি, তো সামান্য লাল নিশানেই বন্ধ হয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে গিভ নিফটি, তার পারফরমেন্স কেমন? এই গিভ নিফটিতেও সেরকম কোনো তেজি ছিল না, বরঞ্চ পড়েছে। এই 0.34% ডাউন হয়েছে, এই 25,700 কাছাকাছি চলছে। এবং আগামীকালই মার্কেটকে পরিচালনা করবে মূলত 4খানা শেয়ার। তো কোনগুলো সেই শেয়ার যদি কথা বলি, তার মধ্যে 2খানা শেয়ার এই ব্যাংকিং সেক্টর থেকেই বিলং করছে। যেমন তার মধ্যে কাদের নাম দেখতে পাচ্ছেন, এই এইচডিএফসি ব্যাংক এবং তার সঙ্গে সঙ্গে আইসিআইসিআই ব্যাংক। তো এই উইকেন্ডে এই দুটো কোম্পানির নাম্বার এসেছে এবং এই নাম্বারগুলো এই কোম্পানির শেয়ারের উপর যেরকম এফেক্ট ফেলবে, সেরকম কিন্তু এরা মার্কেটকে পরিচালনা করতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এরাও এই উইকেন্ডে তার নাম্বার পেশ করেছে। আর যদি কথা বলি এই রিলায়েন্স বলুন, তার সঙ্গে সঙ্গে এই এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এই 3খানা কোম্পানিটি নিফটি ফিফটিতে প্রায় 30% অংশীদারিত্ব রয়েছে। তো এইগুলোতে বড় মুভ এলে সেটা কিন্তু এই নিফটি ফিফটি এবং তার সঙ্গে সঙ্গে সমগ্র মার্কেটকে বড় মুভ দিতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি এই যে উইপ্রো, তার যে নাম্বার সেটা ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছিল, কিন্তু নাম্বারের প্রতি মার্কেট খারাপ রিয়াকশন দেখিয়েছে। কিভাবে বুঝেছি? এই আমেরিকান মার্কেটে উইপ্রোর যে এডিআরটা লিস্ট রয়েছে, সেই যে এডিআর সেটা কিন্তু প্রায় 7.5%-এর কাছাকাছি ডাউন হয়ে গেছে। আর যদি বাকি কোম্পানিগুলোর কথা বলি, এই রিলায়েন্স, এর যে নেট প্রফিট সেটা ফ্ল্যাট রয়েছে, O2C যে মার্জিন সেটাও কিছুটা ডাউন হয়েছে। তার সঙ্গে সঙ্গে আইসিআইসিআই ব্যাংক, এর যে প্রফিট সেটাও ডাউন হয়েছে, ইয়ার অন ইয়ার 4% পড়েছে। এই একটা 1283 কোটির আরবিআই প্রভিশনের জন্য কোম্পানির যে নেট প্রফিট সেটা পড়ে গেছে। এবং এই এইচডিএফসি ব্যাংক, এর যে সিকুয়েন্সিয়াল প্রফিট সেটাও কিন্তু ফ্ল্যাট থেকেছে। তো মোটামুটি রিলায়েন্স বলুন, আইসিআইসিআই ব্যাংক বলুন, তার সঙ্গে সঙ্গে উইপ্রো, এই কোম্পানিগুলোর নাম্বার একটু খারাপের দিকে এসেছে। এবং এই এইচডিএফসি ব্যাংক, এর যে নাম্বার সেটা সামান্য পজিটিভ দিকে এসেছে। তো এই জন্য কিছুটা গ্যাপ ডাউন কিন্তু মার্কেট দেখাতে পারে। আর এরপরে যদি কথা বলি ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ট্রেড ডিলের ব্যাপারে, তো এই 50% যে ট্যারিফের ব্যাপারটা, সেটা তো একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ট্রেড ডিল, সেটা কিন্তু এত তাড়াতাড়ি কমপ্লিটও হচ্ছে না। বারবার খবর আসছে যে কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, এবং আমরা এটা 1 বছর ধরে প্রায় শুনেই যাচ্ছি। তবে আমাদের ইন্ডিয়া এই আমেরিকার উপর কিছু রেসিপ্রোকাল ট্যারিফ বসিয়ে দিয়েছে, যার কারণে এই আমেরিকার বিভিন্ন যে ফার্মাররা রয়েছে তারাও কিন্তু বিপদে পড়েছে। তো যদি কথা বলি আমাদের ইন্ডিয়া, এই আমেরিকার যে পালস কর্প রয়েছে, মানে ডাল জাতীয় শস্য, তার উপরে 30% ট্যারিফ বসিয়ে দিয়েছে। আর এই আমেরিকা ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে এই যে পালস কর্প সেইগুলো রপ্তানি করতো, এবং এই 30% ট্যারিফ বসিয়ে দেওয়ার জন্য এই আমেরিকার যে পালস কর্পের প্রাইস, সেগুলো কিন্তু ইন্ডিয়ার প্রাইসের থেকে অনেকটা বেশি হাই হয়ে গেছে। এই কারণে এই আমেরিকার যে শস্য, সেইগুলো কিন্তু আর আগের মতো ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে না। সেই কারণে যদি দেখেন এই যে আমেরিকার 2খানা অংশ, এই নর্থ ডাকোটা এবং তার সঙ্গে সঙ্গে এই মন্টানা, এদের যে সেনেটররা, তারা এই ট্রাম্পকে রিকোয়েস্ট করেছে যে মোদিজির সঙ্গে এই ব্যাপারে কথা বলতে, যাতে মোদিজি এই 30% যে ট্যারিফের ব্যাপারটা এটা কমাবার কথা বিবেচনা করে বা তুলে নেয়। আর আমরা ভারতীয়রা প্রচুর পরিমাণে এই যে পালস ক্রপ রয়েছে সেইগুলো কনজিউম করি। তো যদি ওভারঅল কথা বলি, এই পৃথিবীতে মোট ডিমান্ডের প্রায় 27% পালস কর্প আমরাই কিন্তু কনজিউম করে থাকি। মানে আমাদের ভারত এই পালস কর্প এটার জন্য কিন্তু একটা বড় মার্কেট। তো এই ট্যারিফের ফলে এই আমেরিকাও কিছুটা প্যাঁচে কিন্তু পড়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই সপ্তাহতেই ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফটা, সেই
এই ব্যাপারটা নিয়ে আমেরিকার সুপ্রিম কোর্টে রায় বেরোবার সম্ভাবনা রয়েছে। তো এই ডেট কবে রয়েছে যদি কথা বলি, এই যে ডেট সেটা রয়েছে জানুয়ারির 20 তারিখে, যদিও এটা এই রিউটার্স এদের একটা রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে। তো যদি বার হিসেবে কথা বলি, তাহলে মঙ্গলবার দিন আমরা এই যে রায় সেটা কিন্তু শুনতে পারি। তো এর আগেও হয়েছে, প্রায় দুখানা এরকম ডেট সামনে এসেছিল, কিন্তু সেই দিনগুলোতে এই যে সুপ্রিম কোর্ট তারা এই ব্যাপারে কোনো রায় ঘোষণা করেনি। তো দেখাই যাক এই ডেটে এই ট্যারিফের ব্যাপারটাকে নিয়ে কোনো রায় সামনে আসে কিনা। তবে এই আমেরিকার সঙ্গে এই ট্রেডের ব্যাপারটা নিয়ে সেরকম কোনো অগ্রগতি না দেখা গেলেও এই যে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সঙ্গে কিন্তু ভারতের যে ট্রেড ডিল সেটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেতে পারে, এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। এই রিপাবলিক ডে এর দিনে এই যে ইউরোপিয়ান ইউনিয়নের লিডার ইন্ডিয়া ভিজিট করতে আসছেন, একজন গেস্ট হিসাবে আসবেন, এবং মনে করা হচ্ছে এই দিনে কিন্তু এই যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড ডিলের ব্যাপারটা সেটা ফাইনালাইজ হতে পারে। তো এই জানুয়ারির 27 তারিখে এই যে ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়নের সামিট সেটা শুরু হতে চলেছে, এবং এই দিনেই এই যে টপ লিডারশিপরা তারাই ইন্ডিয়াতে চিফ গেস্ট হিসেবে আসছেন। এই ইউরোপিয়ান কাউন্সিল অ্যান্টোনিও কোস্টা এবং তার সঙ্গে সঙ্গে এই ইউরোপিয়ান কমিশনের যে প্রেসিডেন্ট রয়েছেন এই উর্সুলা ভন দের লাইন, তারাই ইন্ডিয়াতে আসছেন 25 তারিখে এবং 27 তারিখ পর্যন্ত থাকবেন। তো এটাই মনে করা হচ্ছে ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের ট্রেড ডিলে কিছু খাদ্যদ্রব্য কিন্তু অন্তর্ভুক্ত থাকবে, এইগুলো যদি রিপোর্টের মাধ্যমে সামনে আসছে। আর এরপরে তো আমেরিকা এবং ইরানের মধ্যে যে একটা টেনশন তৈরি হয়েছে সেই ব্যাপারটার উপর ক্লোজলি নজর রাখতে হবে। তো আপনি সরাসরি ভাবে এই যে ক্রুড অয়েলের প্রাইস রয়েছে সেটা দেখেও বুঝতে পারবেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। যদি এই পরিস্থিতি খুব বেশি বাড়াবাড়ির দিকে যায়, এই যে ক্রুড অয়েল এইখানে বৃদ্ধি দেখতে পাবেন, এবং যদি পরিস্থিতি ঠান্ডা থাকে তাহলে এই যে ক্রুড অয়েল এটা নিউট্রাল বা মাইনাসে নেমে আসবে। এবং এই ইরান এবং ইউএস এদের সঙ্গে সঙ্গে ইসরায়েল এরও নাম কিন্তু জড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন ইরানের যে খামেনি তিনি এই দাবি করেছেন যে এই প্রোটেস্টে যে হাজার হাজার জন মানুষ মারা গেছে তার পেছনে কিন্তু আমেরিকা এবং ইসরায়েল এদের হাত রয়েছে, এবং এসব কারণেই মানুষের বর্তমানে যে নজর সেটাই সেফ হেভেন যে অ্যাসেট রয়েছে সেই দিকে যাচ্ছে। তো এই সেফ হেভেন অ্যাসেট বলতে কোনগুলোকে বলা হয়, এই সোনার উপর এইগুলোকেই বলতে পারেন, বিশেষ করে সোনাটাকে। তো এসব কারণে যদি দেখেন এই যে গোল্ড সেটা দেখতে পাচ্ছেন 1,42,517 কাছাকাছি চলছে, এবং এর সঙ্গে সঙ্গে সিলভার এতে তো আনইউজুয়াল র্যালি দেখা গেছে, প্রায় এই 2,90,000-এর কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে। এরপরে যদি এই সপ্তাহ এই কোয়ার্টার 3 আর্নিং নিয়ে কথা বলি, এই সপ্তাহতেই বহু বড় বড় কোম্পানি তাদের নাম্বার পেশ করবে। যদি তাদের মধ্যে কিছু দেখি, এই সোমবার দিন দেখতে পাচ্ছেন এই হিন্দুস্তান জিঙ্ক রয়েছে, তারপরে এই এলটিআই মিন্ট্রি রয়েছে, ভেল, আইআরএফসি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, তারপরে টাটা ক্যাপিটাল রয়েছে, হ্যাভেলস দেখতে পাচ্ছেন, সিএট, ওবেরয় রিয়েলটি। তারপরে এই মঙ্গলবার দিন কোনগুলো রয়েছে, এই এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক, তারপরে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ, গুজরাট গ্যাস রয়েছে, তারপরে এই ইন্ডিয়া মার্ট, এসআরএফ, ইউনাইটেড স্পিরিট এবং র্যালিস ইন্ডিয়া। তারপরে যদি বুধবার দিনের কথা বলি, এই ডক্টর রেড্ডি রয়েছে, ডালমিয়া ভারত রয়েছে, এইচপিসিএল, জিন্টাল স্টেনলেস, কেইআই ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার দিন এই যে সিনজেল ইন্টারন্যাশনাল, তারপরে টানলা প্ল্যাটফর্ম, জি এন্টারটেনমেন্ট, ভিমার্ট, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক এগুলো রয়েছে। আর এই শুক্রবারে কারা রয়েছে, এই আদানি গ্রিন, বিপিসিএল, সিবলা, ইন্ডাসইন্ড ব্যাংক, জেএসডব্লিউ স্টিল এবং লরাস ল্যাব। এগুলোতে গেল সব বড় বড় কোম্পানি। এর পাশাপাশি অনেক ছোটখাটো কোম্পানিও তাদের নাম্বার কিন্তু সামনের সপ্তাহে পেশ করতে চলেছে। তো এই সপ্তাহটাও এই কোয়ার্টার 3 নাম্বারের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তারপরে যদি কথা বলি এফআইআই এবং ডিআইআই এদের ডেটা, তো মোটামুটি যদি দেখেন এই এফআইআইরা এর এই জানুয়ারি মাস শুরু হওয়ার পর থেকে নিয়মিত বিক্রি করেই গেছে, এবং একদিন সামান্য বাইং ছিল এই 290 কোটির কাছাকাছি। তারপরে সেলিং ফিগার দেখতে পাচ্ছেন এই 3,000 কোটি, 4,000 কোটি এরকম সেল করে গেছে। তো এই এফআইআইরা জানুয়ারি মাস শুরু থেকে প্রায় কিন্তু 22,500 কোটির কাছাকাছি সেলিং ইতিমধ্যেই করে দিয়েছে। তো সেই যে বিক্রির ধারা সেটা বজায় থাকে কিনা সেটাও দেখতে হবে। তো খুব বড় কোনো পজিটিভ ট্রিগার পয়েন্ট না এলে এই এফআইআইদের ভারতীয় মার্কেটে ফিরে আসা কিন্তু খুব কঠিন হবে। আর সামনে এরকম ট্রিগার পয়েন্ট আসতে পারে বাজেটে, যদি এই এলটিসিজি বা এসটিটি এগুলো নিয়ে বড় কোনো ঘোষণা আসে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই ডলার এবং রুপির সম্পর্ক, তো আমাদের এই ইন্ডিয়ান রুপি এটা ক্রমাগতই দুর্বল হতে থাকছে। মাঝে মাঝে আরবিআই এর পদক্ষেপে এই যে রুপি সেটা শক্তিশালী হচ্ছে এবং তারপরে আবার দুর্বল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে রুপি এটা এক মাসে কতটা বেড়ে গেছে, এই 90.7 কাছে কিন্তু পৌঁছে গেছে, এবং এটাও এই এফআইআইদের ভারতীয় মার্কেট থেকে কিন্তু দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে যদি কথা বলি এই আমেরিকা থেকে এই সপ্তাহে কিছু ডেটা আসবে যেগুলো মার্কেটকে মুভ দিতে পারে। যেমন তার মধ্যে কি ডেটা রয়েছে, এই আমেরিকার যে জিডিপির গ্রোথের ডেটা সেটা এই সপ্তাহেই সামনে আসবে। এবং এই ডেটা কবে আসছে যদি কথা বলি, এই ডেটা আমরা দেখতে পাবো এই জানুয়ারির 22 তারিখে। তো যদি বারের হিসেবে কথা বলি তাহলে বৃহস্পতিবার দিন রয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে জবলেস ক্লেমের ডেটা এটা তো প্রতি বৃহস্পতিবার দিনেই আসে, এটার উপরেও কিন্তু ফোকাস রাখতে হবে।
তারপরে যদি ডলার ইন্ডেক্সের কথা বলি, এই ডলার ইন্ডেক্স দেখতে পাচ্ছেন আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, যেটা কিন্তু আমাদের মতো এমার্জিং মার্কেটের জন্য ভালো ব্যাপার নয়। যদি এরকম 1 মাসের দেখেন, 1 মাসে দেখতে পাচ্ছেন এই যে ডলার ইন্ডেক্স এটা কিন্তু ক্রমাগতই উপর দিকে উঠেছে। এই শুরুর সময় এই 98 এর নিচেই ছিল, সেখান থেকে কিন্তু বর্তমানে এই 99.5 এর কাছাকাছি পৌঁছে গেছে। এটাও একটা চিন্তা বাড়াচ্ছে, কারণ এই যে ডলার এটা ক্রমাগতই শক্তিশালী হয়ে যাচ্ছে। আর যদি এই বিটকয়েনের কথা বলি, এই বিটকয়েনে মোটামুটি 1 মাসে ভালোই একটা রিকভারি দেখা গেছে, প্রায় 10% এর কাছাকাছি রিকভারি দেখিয়ে দিয়েছে। তবুও যদি টপ লেভেল থেকে দেখেন অনেকটাই পড়া রয়েছে। তো এই বিটকয়েন এতে আস্তে আস্তে এই যে মোমেন্টাম সেটা ফিরছে। আর যদি ভিডিও শেষে নিফটি লেভেলের কথা বলি, প্রথমে ওপর দিকের কথা বলবো। দেখুন ওপর দিকে এই 25,700 বলুন, 800 বলুন, এইগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যদি এই 25,900 তার সঙ্গে সঙ্গে 26,000 এইগুলোকে ভাঙতে পারে, তবে মার্কেটে একটা ফ্রেশ র্যালি আসবে। এবং যদি নিচের দিকের কথা বলি, যদি কোনোভাবে এই মার্কেট এই 25,400 তার সঙ্গে সঙ্গে 25,350 এইগুলোকে ভেঙে নিচের দিকে নামে, তাহলে কিন্তু আমরা প্রায় 24,800 কাছাকাছি পৌঁছে যেতে পারি, যেটা কিন্তু বর্তমান লেভেল থেকে অনেকটা নিচেই হবে। তো এবার দেখা যাক সামনের সপ্তাহে আমাদের এই মার্কেট কিরকম পারফরমেন্স দেয়। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।